বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি আমরা সকলেই ভালো আছি। তো আজকে আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সেটি হচ্ছে আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টি নিয়ে একটু ডিসকাস করবো ইনশাল্লাহ। ওটা আমি আপলোড করেছি। তো অনেকেই ওই ভিডিওটা দেখেছেন, অনেকেই উপকৃত হয়েছেন, আমাকে বলেছেন যে ভাইয়া সবগুলা সাবজেক্টের মানে সবগুলা অধ্যায়েরই এভাবে ভিডিও দিলে ভালো হয়। তো আমি সেই ধারাবাহিকতায় আমি আজকে এই ভিডিওটা করার জন্য মনস্থ করেছি। সো চলেন, আবার আজকে আমাদের এই অধ্যায়ের উপর পরীক্ষাও আছে আমাদের নেক্সট পাথ একাডেমিক গ্রুপে। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। তো আজকের এই অধ্যায়টার নাম হচ্ছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য মানে ঔপনিবেশিক যুগটা আমরা কি পড়েছিলাম? ঔপনিবেশ বলতে বোঝায় যে কোন একটা শক্তিশালী বা ক্ষমতাধর রাষ্ট্র অন্য একটা দুর্বল রাষ্ট্রের উপর তাদের আধিপত্য বিস্তার করা। আধিপত্য বিস্তার করার যে বিষয়টা, এটা হচ্ছে উপনিবেশ স্থাপন করা। আর এই উপনিবেশটা তারা যে যুগে বা যে সময়ে এই ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় ঔপনিবেশিক যুগ। আর প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য হচ্ছে যে সমস্ত ইতিহাস ইতিহাসের সাথে গভীরভাবে যুক্ত যে নিদর্শনগুলো ওই যুগে তৈরি করা হয়েছিল বা এখন পর্যন্ত তার কিছুটা ধ্বংসাবশেষ বা ওগুলো এখনো টিকে আছে, সেগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। প্রত্নতত্ত্ব মানে হচ্ছে আমাদের ইতিহাসের সাথে জড়িত কোনো ধরনের নিদর্শন, কোনো ঐতিহাসিক নিদর্শন। তো কি বলছে আমাদের প্রথম লাইনটা? বাংলাদেশে প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনামলী ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। তাইলে বাংলাদেশে প্রায় কয় বছর ভাই? ২০০ বছর। ২০০ বছরের যে ইংরেজ শাসনামলটা ছিল ১৭৫৭ থেকে ১৯৪৭, এই সময়কালটাই ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। ঠিক আছে? এই যুগটাই আমাদের ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি, বণিকদের আবাসিক ভবন, বণিক মানে যারা এদেশে বাণিজ্য করতে আসতো, তাদের আবাসিক ভবন, অফিস অফিস আদালত ভবন, রেল স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল। তারপর প্রত্ন শব্দের অর্থ পুরানো। প্রত্ন শব্দের অর্থ কি? প্রত্ন শব্দের অর্থ হইলো পুরানো। আর প্রত্ন সম্পদ মানে হলো স্থাপত্য বা শিল্পকর্ম। কি ভাই? স্থাপত্য বা শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য। তারপর হচ্ছে অলংকার, প্রাচীন আমলের মুদ্রা, এগুলো হচ্ছে স্থাপত্য। তাহলে প্রত্ন শব্দের অর্থ পুরানো, আর প্রত্ন সম্পদ হলো পুরানো স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। মানে এই যে প্রত্ন নিদর্শন, এই প্রত্ন নিদর্শনের মাধ্যমেই প্রত্ন নিদর্শনের মাধ্যমে কি করা যায়? সেই সেই আমলের মানুষের যে সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা ছিল, জীবনযাত্রা কেমন ছিল, হ্যাঁ, তাদের আচার ব্যবহার কেমন ছিল, খাদ্যাভ্যাস কেমন ছিল, দৃষ্টিভঙ্গি কেমন ছিল, তাদের কৃষ্টি কালচার কেমন ছিল, এগুলো সম্পর্কে ধারণা লাভ করা যায়। ওকে, এরপর বলতেছে এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো? ঢাকা শহরে ঔপনিবেশিক যুগে নির্মিত ধর্মীয় স্থাপত্যগুলোর বিবরণ দিতে পারবো। মানে ঢাকা শহরে কি কি ঔপনিবেশিক মানে ধর্মীয় স্থাপনাগুলো আছে, ওগুলোর বিবরণ দিব। তারপর ঢাকা শহরে কোন কোন অংশে ধর্মীয় ইমারত নির্মিত হয়েছে তা বর্ণনা করতে পারবো। ঔপনিবেশিক যুগে ঢাকায় নির্মিত উল্লেখযোগ্য লৌকিক ইমারত সমূহের বর্ণনা দিতে পারবো। কোন কোন ইমারত সরকারিভাবে আর কোনগুলো বেসরকারিভাবে নির্মিত তা উল্লেখ করতে পারবো। ঢাকার বাইরে কোন কোন অঞ্চলে জমিদাররা প্রাসাদ নির্মাণ করেছিলেন তা বর্ণনা করতে পারবো। ঢাকার বাইরে জমিদারদের তৈরি মন্দির সম্পর্কে বর্ণনা করতে পারবো। প্রত্ন নিদর্শনের আলোকে ঔপনিবেশিক যুগে সোনারগাঁয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তারপর পানামনগর ও সর্দার বাড়ির বর্ণনা করতে পারবো। তারপর হচ্ছে ঔপনিবেশিক যুগের প্রত্ন নিদর্শন কোন কোন জাদুঘর ও সংগ্রহশালায় রয়েছে তা বর্ণনা করতে পারবো। জাদুঘরে সংগৃহীত নিদর্শনগুলো সম্পর্কে বর্ণনা করতে পারবো।
প্রত্নস্থান ও প্রত্নসম্পদের প্রতি আগ্রহ তৈরি হবে এবং এসব সংরক্ষণে আমরা উদ্বুদ্ধ হব। ঠিক আছে? খুবই সুন্দর কথা বলছে। এরপর ঢাকা শহরের প্রত্ননিদর্শন। ঔপনিবেশিক যুগের ঢাকা কিন্তু বাংলার রাজধানী। বাংলার রাজধানীর নাম কি বলেন? ঢাকা। তো এখানে বলতেছে ঔপনিবেশিক যুগের ঢাকার স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে কি রয়েছে? বেশ কয়েকটি মসজিদ, মসজিদ রয়েছে, মন্দির রয়েছে, গির্জা রয়েছে ঢাকার মধ্যে। ঢাকার মসজিদগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি। তাহলে একটা এমসিকিউ থাকতেই পারে, ঢাকার মসজিদগুলো কোন রীতিতে তৈরি? ঢাকার মসজিদগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি। ঢাকায় যে মসজিদগুলো স্থাপিত হয়েছে সেগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি। তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ হয়েছে। 19 শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদ যে আছে এগুলোর মধ্যে রয়েছে লালবাগ হরনাথ ঘোষ রোডে যে মসজিদটা অবস্থিত ওটাকে বলে লালবাগ মসজিদ। তারপর লক্ষ্মীবাজার শাহী মসজিদ, সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, এরপর হচ্ছে কায়েতটুলি মসজিদ, সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ। এগুলোর নির্মাণ কলা ও বিচিত্র কারুকাজ চিত্তাকর্ষক। মানে এগুলোর নির্মাণ কলা ও বিচিত্র কারুকাজ, মানে এগুলা অনেক সুন্দর করে বিভিন্ন ধরনের নকশা দিয়ে এই এই ভবনগুলো তৈরি করা হয়েছে, মসজিদগুলো তৈরি করা হয়েছে। নারিন্দার চিনি টিকরি মসজিদও স্থাপত্য শিল্পের চমৎকার নিদর্শন। তাহলে আসতে পারে যে চিনি টিকরি মসজিদটা কোথায় অবস্থিত? কোথায়? নারিন্দা। হ্যাঁ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের ইমামবাড়া ও হোসেনি দালান ইংরেজ আমলে নতুন করে নির্মিত ইংরেজ আমলে নতুন করে কি হয়? নির্মিত হয়। ওকে। এরপর ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির ঔপনিবেশিক যুগের আগে তৈরি। তার মানে ঢাকা শহরের যে বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরটা আছে, এই ঢাকেশ্বরী মন্দির এবং রমনার কালী মন্দির এগুলা ঔপনিবেশিক যুগের আগেই তৈরি হয়েছে। মানে ঔপনিবেশিক যুগ বলতে বোঝাইতেছে কোনটা? ওই যে ইংরেজ আমল, ইংরেজ শাসন আমল 1757 থেকে 1947, এই 200 বছরকে বলা হয় ঔপনিবেশিক যুগ। আর এই ঔপনিবেশিক যুগের আগেই ঢাকেশ্বরী মন্দির ও রমনার কালী মন্দির তৈরি হয়েছে। রমনার কালী মন্দিরটি অবশ্যই ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়েছিল। আচ্ছা, পরে বলতেছে 18-19 শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। 18-19 শতকে, কত শতকে ভাই? 18-19 শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। এর মধ্যে সবচেয়ে পুরানো হলো আর্মেনিয়ান গির্জা। সবচেয়ে পুরানো গির্জাটা হলো আর্মেনিয়ান গির্জা। এটি তৈরি হয় আরমানিটোলায় 1781 সালে। 1781 সালে আরমানিটোলায় যে গির্জাটা তৈরি হয় সেটা হচ্ছে আর্মেনিয়ান গির্জা। 19 শতকে ঢাকায় নির্মিত সেন্ট টমাস সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা ও হলিক্রস গির্জা। সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা, হলিক্রস গির্জা। এছাড়াও ঢাকার পুরানো স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। তাহলে আসতে পারে ঢাকার পুরানো স্থাপত্যকর্মের মধ্যে সদরঘাট এলাকায় কোন নিদর্শনটি রয়েছে? বাহাদুর শাহ পার্ক। এটা ভিক্টোরিয়া পার্ক নামেও পরিচিত। 19 শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি এ পার্ক তৈরি করে এবং ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নাম দেন ভিক্টোরিয়া পার্ক। বুঝতে পারলাম? তার মানে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক কে তৈরি করেন? নবাব আব্দুল গনি, ঢাকার নবাব আব্দুল গনি, এবং তিনি এই পার্ক তৈরি করে, এই পার্কের নাম ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে নামকরণ করেন ভিক্টোরিয়া পার্ক। আচ্ছা, তার আগে এই জায়গাটির নাম ছিল আন্টা ঘর ময়দান। জায়গাটার নাম ছিল কি? আন্টা ঘর ময়দান। আন্টা ঘর ময়দানের নামের সঙ্গে জড়িয়ে আছে 1857 সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনীর এদেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু করে। তাহলে 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনীর এদেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। ইংরেজরা একে বলে সিপাহী বিদ্রোহ। মানে ইংরেজ সেনারাই কি করে? ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহটা হলো সিপাহী বিদ্রোহ।
যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেনি। বিদ্রোহী সৈন্যদের যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দী হন, তারা তাদের ইংরেজরা এই আন্টাঘর ময়দানে সৈন্যদের যারা ঢাকা ইংরেজদের হাতে বন্দী হন এই আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। এই ঘটনার ঠিক 100 বছর পরে 1957 সালে স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈন্যদের স্মৃতি রক্ষার্থে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম করা হয় বাহাদুর শাহ পার্ক। তাহলে ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট কে ছিলেন তাহলে? বাহাদুর শাহ জাফর, এবং তার নামে পার্কটির নাম হয় বাহাদুর শাহ পার্ক। ঢাকার প্রাচীন স্থাপত্য কীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। নাম কি ভাই? আহসান মঞ্জিল। এটা কোথায়? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তবে একটা মজার বিষয় কি, যখন বৃষ্টি হয় ঢাকা শহরে তখন বোঝা যায় না যে ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত নাকি বুড়িগঙ্গাই ঢাকার তীরে অবস্থিত। মানে পানিতে এতটাই টইটম্বুর হয়ে থাকে ঢাকা শহর। এছাড়া জমিদার ও বণিকদের তৈরি পুরনো ঢাকার রূপলাল হাউস, কি ভাই? রূপলাল হাউস এবং রোজ গার্ডেনও চমৎকার স্থাপত্যকর্ম। অফিস বাড়ি হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল। সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল। ইংরেজ আমলে তৈরি এই ভবনটি বহুকাল ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ। কার্জন হলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ। ইংরেজ আমলে তৈরি হয়েছে এই ভবনটা। পুরনো হাইকোর্ট ভবনটি ইংরেজ আমলে তৈরি। পুরনো হাইকোর্ট ভবনটিও ইংরেজ আমলে তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে মানে ডিএসসি চত্বরে অবস্থিত গ্রিক সমাধিসৌধটি 1915 সালে নির্মিত হয়। বর্গাকার ও সমতল ছাদযুক্ত এই স্থাপত্যে প্রাচীন গ্রিসের ডরিক রীতি অনুসৃত হয়েছে। বর্গাকার ও সমতল ছাদযুক্ত এই স্থাপত্যে প্রাচীন গ্রিসের কোন রীতি অনুসৃত হয়েছে? ডরিক রীতি। তাহলে একটা কাজ দিয়েছে, কি কাজ দিয়েছে দেখেন, ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ননিদর্শনের নাম উল্লেখ করুন। তাহলে আপনারা পারবেন না, আমরা কিন্তু বেশ কয়েকটা প্রত্ননিদর্শনের নাম পড়েছি। আহসান মঞ্জিল, বাহাদুর শাহ পার্ক, কার্জন হল, তারপর হচ্ছে আর্মেনিয়ান গির্জা, ভিক্টোরিয়া পার্ক, এগুলো। হ্যাঁ, জামে মসজিদ, বিভিন্ন ধরনের মসজিদ আছে, লালবাগ কেল্লা, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, সিতারা বেগম মসজিদ, এগুলা নিয়ে আর কি লিখবেন। আচ্ছা, এরপরে ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন কি বলতেছে? ঢাকার বাইরে কি কি প্রত্ন নিদর্শন আছে? সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। কোন আমলে বাংলার রাজধানী সোনারগাঁও ছিল ভাই? সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। পরবর্তীতে মুঘল যুগের গুরুত্ব কমে যায়। মুঘলরা এসে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করে সোনারগাঁওয়ের গুরুত্বটা কমে যায়। কিন্তু তখনও মসলিন শাড়ির উৎপাদন ব্যবসা কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল। সোনারগাঁওটা কি হিসেবে খ্যাতি ছিল? সোনারগাঁওর খ্যাতি ছিল এই মসলিন শাড়ির উৎপাদন আর হলো ব্যবসা কেন্দ্র হিসেবে। 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁওয়ের পানাম এলাকাটি বেছে নেন। কোন এলাকা ভাই? সোনারগাঁওয়ের পানাম এলাকা। এরা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ঘরবাড়ি নির্মাণ করেন। পানাম নগরে এখনো এরকম 52টি ইমারত টিকে আছে। তাহলে কয়টা ইমারত টিকে আছে পানাম নগরে? 52টা ইমারত টিকে আছে। চওড়া পথের দুই পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো। ঠিক আছে, মানে চওড়া পথের দুই পাশে 52টা ইমারত এখন টিকে আছে এবং ইমারতগুলা চওড়া পথের দুই পাশে সুন্দরভাবে সাজানো অবস্থায় আছে। পথের উত্তর পাশে 31টি, পথের উত্তর পাশে 31টি, দক্ষিণ পাশে 21টি ইমারত। টোটাল 52টা ইমারত আছে। এর মধ্যে কয়েকটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশে ঘিরে পরিখা খনন করেছিল। পরিখা মানে হলো একটা মাটি খইরা, মানে যুদ্ধ থেকে বাঁচার জন্য মাটির একটা গভীর জায়গা তৈরি করা, যেখানে যুদ্ধ লাগলে তারা মানে আশ্রয় নিবে। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। কোন স্থাপত্য রীতি ভাই? ইউরোপীয় স্থাপত্য রীতি। তবে এদের নির্মাণ কলায় মুঘল স্থাপত্যেরও প্রভাব রয়েছে। নির্মাণ কলায় কোন স্থাপত্যের প্রভাব রয়েছে? মুঘল স্থাপত্যেরও প্রভাব রয়েছে। অনেক অট্টালিকা সাজানো হয়েছিল রঙিন মোজাইকে। রঙিন মোজাইকে অনেক অট্টালিকা সাজানো হয়েছিল। পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে। এগুলো তৈরি করেছিলেন স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা।
এগুলোর মধ্যে সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। তাহলে সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি, হাসিময় সেনের বাড়ি, এগুলো উল্লেখযোগ্য জায়গা। সর্দার বাড়ি ও সব বড় সর্দার বাড়িতে এখন স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর। তাহলে লোকশিল্প জাদুঘর এখন কোথায় স্থাপিত স্থাপিত হয়েছে? সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে। এ বাড়ির নির্মাণকাল হলো 1901 সাল। বড় সর্দার বাড়ির নির্মাণকাল 1901 সাল। এটি তৈরি হয়েছে দুটি বড় প্রাসাদকে নিয়ে। বড় সর্দার বাড়ি এখন লোকশিল্প জাদুঘর। আহ বাড়িটা নির্মাণ হয়েছিল 1901 সালে। এটা দুইটা বড় প্রাসাদকে নিয়ে গড়ে ওঠে। তারপর হচ্ছে একটি করিডোর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদ দুটি একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। আর দোতলা এই বাড়িতে 70টি কক্ষ আছে। বাবারে, বিশাল বাড়ি, 70টা কক্ষ। রঙিন মোজাইকের নানা কারুকাজে শোভিত এই সর্দার বাড়ি। তারপর সোনারগাঁয়ের বাইরেও বাংলাদেশের নানা জায়গায় জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নিদর্শন রয়েছে, যার মধ্যে ময়মনসিংহের শশী লজ একটি। মুক্তাগাছার জমিদাররা এটি তৈরি করেছিলেন। তাইলে ময়মনসিংহের যে শশী লজ, এইখানে কিন্তু আমরা থাকছি প্রায় 14-15 বছর, ঠিক আছে। তো মুক্তাগাছার জমিদাররা এটা তৈরি করেছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়া, আমার গ্রাম মানিকগঞ্জ। মানিকগঞ্জের এই সাটুরিয়াতে বালিয়াটির জমিদার বাড়িও সেরকম আরেকটি চমৎকার স্থাপত্য কর্মের নিদর্শন। ওকে। রংপুরের তাজহাট জমিদার বাড়িও বেশ বিখ্যাত। রংপুরের কোথায় ভাই? তাজহাট জমিদার বাড়িও বেশ বিখ্যাত। নাটোরের দীঘাপতিয়ার জমিদারের প্রাসাদ, দীঘাপতিয়ার জমিদারের প্রাসাদও তার চমৎকার স্থাপত্য কর্মের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। এটি এখন উত্তরা গণভবন নামে পরিচিত। তাহলে কোনটা উত্তরা গণভবন নামে পরিচিত? নাটোরের নাটোরের দীঘাপতিয়ার জমিদার প্রাসাদ। নাটোরের দীঘাপতিয়ার জমিদার প্রাসাদটা কি? উত্তরা গণভবন নামে পরিচিত। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। রাজহাট ও নাটোরের দুটি প্রাসাদই বর্তমানে স্থাপত্য কীর্তির নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও ফেনী জেলার ছাগলনাইয়ার শমশের গাভী সুড়ঙ্গ দেশের অন্যতম তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ফেনী জেলার কি বললো? ছাগলনাইয়ার শমশের গাজী সুড়ঙ্গ। ফেনী জেলার ছাগলনাইয়ার শমশের গাজী সুড়ঙ্গটাও কি ভাই? দেশের অন্যতম তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখন আমাদের একটা কাজ দিচ্ছে, ঢাকার বাইরে কয়েকটি স্থাপত্য কীর্তি উল্লেখ করো। তাহলে আপনাদের কাজ কি হবে? আপনারা এগুলা লিখবেন কাগজে। আচ্ছা, কি বলছে? জাদুঘরে সংরক্ষিত প্রত্নসম্পদ। বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এসব প্রত্নসম্পদ দেখে দেশের পুরানো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর, ন্যাশনাল মিউজিয়াম। এছাড়া নানা প্রত্নস্থলের জাদুঘরেও রয়েছে প্রচুর প্রত্ন সম্পদ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশের প্রত্ন নিদর্শনের সঙ্গে করা হয়েছে বাংলার নবাব, জমিদার, ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্নসম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য। বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতের নানা কারুকাজ, হাতির দাঁতের কারুকাজ করা দ্রব্য, ঢাল তলোয়ার। এছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দীঘাপতিয়ার জমিদারদের করা দ্রব্য, পোশাক, ঢাল তলোয়ার, সিংহাসন এবং ঢাকার নবাবদের ব্যবহার করা কারুকার্য খচিত পোশাক ও জিনিসপত্র। আচ্ছা, তারপর কোন কোন আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা প্রত্নতাত্ত্বিক প্রত্ন নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অধিকাংশ সংগ্রহশালায় জমিদারদের পুরানো প্রাসাদে অবস্থিত। জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য এবং তাদের সংগ্রহ করা নানা প্রত্ন সম্পদ সেখানে প্রদর্শন করা হয়। বর্তমান ঢাকার আহসান মঞ্জিল একটি জাদুঘর। বর্তমান ঢাকার আহসান মঞ্জিল একটি কি ভাই?
এই জাদুঘর। আহসান মঞ্জিল জাদুঘরে ঢাকার নবাবদের পোশাক, খাট পালঙ্ক কি করা হয়েছে আহসান মঞ্জিলে? ঢাকার নবাবদের পোশাক, খাট পালঙ্ক, চেয়ার, সোফা, অলংকার, আলোকচিত্র স্থান পেয়েছে। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। তাহলে ময়মনসিংহ শহরে জাদুঘর স্থাপিত হয়েছিল কত সালে? ময়মনসিংহ শহরে জাদুঘর স্থাপিত হয়েছিল, জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। ঠিক আছে, এটা মনে রাখবেন। বৃহত্তর ময়মনসিংহের জমিদারদের ব্যবহার করা জিনিসপত্র এখানে স্থান পেয়েছে বেশি। মুক্তাগাছার জমিদারদের প্রত্নসম্পদ ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণ করা সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথরের ফুলদানি, কম্পাস, ঘড়ি, অলংকার, মৃৎপাত্র, কাপড় বোনার যন্ত্র, লোহার সিন্দুক, তারপর হচ্ছে খেলার সরঞ্জাম, সরস্বতী ও বিষ্ণু মূর্তি, বাঘ, ড্রাগন, বন্য ষাঁড় ও হরিণের মাথা, সোফা সেট, ইটালিতে তৈরি মূর্তি ইত্যাদি। তারপর বলছে বর্তমানে রংপুরের তাজহাট জমিদারদের প্রাসাদ একটি জাদুঘর। রংপুরের তাজহাট জমিদারদের প্রাসাদটাও একটা জাদুঘর হয়ে গেছে। তাজহাট জমিদারদের প্রাসাদ। এছাড়া উত্তরবঙ্গের প্রত্ননিদর্শনের সঙ্গে তাজহাট জমিদারদের ব্যবহার করা দ্রব্য সামগ্রী, সংস্কৃত আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপিও স্থান পেয়েছে। কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নানা নিদর্শন ও আলোকচিত্র। কি বললো এই লাইনটা? কুষ্টিয়ার শিলাইদহে কোথায় ভাইয়া? কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িটা কোথায়? কুষ্টিয়ার শিলাইদহে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বা স্মৃতি জড়ানো নানা নিদর্শন ও আলোকচিত্র। এবং এর মাধ্যমে আমাদের কিন্তু অধ্যায়টা শেষ। একটা কাজ আছে, কি কাজ? যে বাংলাদেশের জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনগুলোর তালিকা তৈরি করো। বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনগুলোর তালিকা তৈরি করো। এখানে 3টা কাজ দেওয়া আছে, আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো করার জন্য। ঠিক আছে, তাহলে কিন্তু পড়াটা আরো ভালো হবে। আচ্ছা, কিছু এমসিকিউ আছে। বাংলাদেশের ঔপনিবেশিক যুগ ছিল কত? আমরা পড়েছি 1757 থেকে 1947। এটা সোনারগাঁওয়ের পানাম নগরটি ছিল সুলতানি আমলের বাংলার কেন্দ্রস্থল। ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ নিরাপত্তার জন্য পরীক্ষা সমৃদ্ধ। তিনটাই সম্ভবত। কারণ হলো নিরাপত্তার জন্য পরীক্ষা সমৃদ্ধ, এখানে তো পরীক্ষা খনন করা ছিল। সুলতানি আমলে তৈরি হয়েছিল, আর ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ, তিনটাই হবে। তারপর আপনার একটু গাইডটা দেখে একটু শিওর হয়ে নেবেন গাইডে কি দিছে। বইটা কিন্তু ভালোভাবে আবার রিডিং করবেন। ওকে। আচ্ছা, বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে একটি ভবন পরিদর্শনে যান। আচ্ছা, ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই মানে অভিভূত হয়। আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান? এগুলো বাংলাদেশ জাতীয় জাদুঘর। আর আজাদ সাহেব শিক্ষার্থীদের এই ধরনের ভবন পরিদর্শনে নিয়ে যাওয়ার কারণ কি? কারণটা হলো জমিদারদের নিত্য ব্যবহার্য দ্রব্যাদি প্রদর্শন, ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো, বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় দেওয়া। তিনটাই হবে। পরবর্তীতে একটা সৃজনশীল আছে, সৃজনশীলটা দেখবেন রবীন্দ্রনাথের ঠাকুরের কুঠি বাড়ি কোথায়? কুষ্টিয়া শিলাইদহে। কুষ্টিয়ার শিলাইদহে। হ্যাঁ, আসো। তারপর প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায়? প্রত্ন মানে পুরাণ, তত্ত্ব মানে হলো বিভিন্ন ধরনের শিল্পকর্ম, প্রাচীন আমলের শিল্পকর্ম বা কৃষ্টি কালচার, ইতিহাস, ঐতিহ্য, নিদর্শন। ঠিক আছে, এই বিষয়গুলো। তো পরবর্তীতে নাম্বার বলতেছে এটা পড়ে আপনারা দেখবেন যে স্থানটি প্রদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো। দ্বিতীয় দিনের ভ্রমণ কিভাবে তাদের ঐতিহ্য সচেতন করবে, মতামত দাও। মানে আমরা জানি না কোথায় ভ্রমণ করছে, বাট আমরা যদি বলি যে কিভাবে ঐতিহ্য সচেতন করবে, আমরা যখন পুরাতন মানে আমাদের ইতিহাস সমৃদ্ধ যে নিদর্শনগুলো আমরা দেখব, তখন আমাদের মধ্যে একটা আহ এমন একটা
উদ্যোগ তৈরি হবে যে আমরা চেষ্টা করব ওই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য। ঠিক আছে? ওগুলো যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়। আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেগুলো দেখতে পারে। আমাদের মানে পূর্বপুরুষরা কেমন ছিলেন, তাদের মানে ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, আচার ব্যবহার, খাদ্যাভ্যাস কেমন ছিল এগুলো সম্পর্কে ধারণা পেতে পারবে। রাইট? তো আমাদের পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য হলো এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষণের একটা উদ্যোগ আমাদের ভিতর থেকে তৈরি হবে। মানে আমরা সচেতন হতে পারবো। আচ্ছা। তারপরে পানাম নগরীর স্থাপত্য নিদর্শন উল্লেখ করো। পানাম নগর। তারপর বলতেছে 1957 সালে ঢাকায় দুটি স্তম্ভটি কাদের স্মরণে তৈরি ব্যাখ্যা করো। বাংলাদেশের জাতীয় জাদুঘরে কি কি প্রত্নসম্পদ রয়েছে এগুলো আপনার পড়ানো হয়েছে, আরেকবার পড়ে লিখবেন। ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করা উচিত কেন, ভ্রমণ করা কেন উচিত এগুলা পড়ানো হয়েছে, লিখবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের লেকচারটা এই পর্যন্তই থাকবে। আহ আমাদের তৃতীয় অধ্যায়টা শেষ হইলো। আর সবাই লেকচারগুলো মানে কিভাবে পড়বেন, আমি তো রিডিংটা পড়ে দিয়েছি, আপনারা ইয়ারফোন লাগায় শুনতে পারেন। ইয়ারফোন লাগায় ধরেন শুয়ে আছেন, কানে ইয়ারফোন লাগায় শুনতেছেন যে কি বলতেছি, কোনটা ইম্পর্টেন্ট, কোন জায়গাটা মনে রাখতে হবে, এমসিকিউ আসতে পারে। তো শুনলে দেখবেন উপকার হবে ইনশাল্লাহ। ঠিক আছে? এই হলো বিষয়। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ক্লাস 8-এর। সো আপনারা চাইলে অ্যাড হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 017, কি ব্যাপার, 7676768, তিনটা 9, 99988 9। এই যে এটা ধরেন কিছুই না। আচ্ছা, এটা কেটে দেই। 89999। আমাদের হোয়াটসঅ্যাপ আছে। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন ভিডিওটিতে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।